এই খেদ আমার মনে, ভালোবেসে মিটল না স্বাদ, কুলালো না এ জীবনে। হাই, জীবনে তো ছোট কেনে এ ভুবনে। আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি বইটির নাম হচ্ছে কবি, লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এটি 1944 সালে প্রকাশিত একটি বই। আর এই বইয়ের যে কাহিনীগুলো, গল্পগুলো বাস্তবসম্মত, কিছুটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, পুরাটাই তো বাস্তব দিয়ে আসলে বই লেখা যায় না। তো এর চরিত্রগুলো বাস্তব এবং বাস্তবের সাথে খুবই মিল, যেটা লেখক নিজেই এটা স্বীকার করেছেন। তো আমরা কাহিনী বলি, কাহিনীর পাশাপাশি বাস্তবতাগুলো তুলে ধরি, যে কোন বাস্তবতার পরিপ্রেক্ষিতে বা কার সাথে। আরেকটু বলে রাখি যে এই বইটি যেমন জনপ্রিয়, পাশাপাশি বহুল পাঠক প্রিয় আর কি। অনেক সময় হয় কি যে বই জনপ্রিয় বাট খুব বেশি পাঠক এটা পড়ে না, কিন্তু পাঠক যেমন পরিচিতি পেয়েছে, পড়েছে, এবং পাশাপাশি বইটিও অনেক জনপ্রিয়তা লাভ করেছে। এই বইটি মেনলি যেহেতু কবি বলা হচ্ছে, তো এখানে নিতাই নামে একজন কবিয়ালের কথা বলা হচ্ছে। তো কবি এবং কবিয়ালের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে কবি তো কবিতা লেখে, বাট কবিয়ালরা কী করে, যে কবি গানগুলো যে হয়, যে মঞ্চে উঠে কথায় কথায় নিজে গান রচনা করে সেই গানগুলোই গাওয়া, এই টাইপের ইয়েগুলোকে কবিয়াল বলা হয়। তো এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনারই গ্রামের এই সতীশ ডোম একজন ছিলেন। তো সতীশ ডোমের যে আচার আচরণ, সেটাকেই উনি পরবর্তীতে নিতাই চরণ নামে এক ডোম শ্রেণীর মধ্যে থেকে যার বেড়ে ওঠা, সেটাকে এই কবি উপন্যাসে মেন যে চরিত্র সেখানে তুলে ধরেছেন। তো তাহলে কি হচ্ছে, যে এই কবি হচ্ছে ওনার দেখা যে সতীশ ডোম ওনারই গ্রামের, উনি যখন বাড়িতে যেতেন তখন দেখতেন যে এই সতীশ ডোম বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, প্রথম উনি এরকম দলের সাথে দুয়ার কি করতেন, করতে করতে যখনই সুযোগ পেতেন এক কলি গান গেয়ে দিতেন, এবং নিজের তৈরি করা গান। এভাবে আস্তে আস্তে, এবং এটাকে সে খুবই মানে মানে নিজেকে খুব মূল্যবান মনে করতো, যে হ্যাঁ আমি খুব গ্রহণযোগ্য একটা সমাজে চলে যাচ্ছি। যে কারণে ওনার কিন্তু ডোম শ্রেণী, ওই যে বললাম চোর ডাকাতের ঘরে বা চোরের ঘরে ওনার জন্ম, এবং ওনার পূর্বপুরুষরা চৌর্যবৃত্তির সাথে জড়িত, কিন্তু উনি সেটা করতেন না। উনি কী করতেন, ওই রেল লাইনে থেকে কুলিগিরি করতেন। তো কুলিগিরি করতে গিয়ে ওনার একসময় মনে হলো যে না, আমি তো কবিয়াল, কুলিগিরি করবেন। তো মাঝে মাঝে কুলিগিরি ছেড়েও দিতেন, কিন্তু চৌর্যবৃত্তিতে যেতেন না। তো আবার যখন দেখা যাচ্ছে মানে টাকা পয়সা হাত থেকে শেষ হয়ে যেত, তখন আবার কুলিগিরিতে ফেরত আসতেন। এবং উনি প্রত্যেক দিন একজনের কাছ থেকে দুধ নিয়ে দুধ খেতেন, যে উনি কবিয়াল, ওনাকে তো একটু সম্ভ্রান্তভাবে চলতে হবে, মানে এইভাবেই চলা। তো এই সতীশ ডোমটাই নিতাই চরণ। পাশাপাশি এই যখন উনি এই গল্প করতে করতে রেল লাইনে যেতেন, রেল লাইন পর্যন্ত, ওখানে যে একটা দোকানে চা খেতেন, তো কবি লেখক বলছে যে সেই চায়ের দোকানের নাম এখন আর তার মনে নেই, বাট উনি এখানে একটা নাম দিয়েছেন। পাশাপাশি ওখানে যে দিসপ্রদ নামে ওনার এক বাল্যবন্ধু যে পঙ্গু, সে গল্প করতো, যে সে এখানে এই বইয়ে যার নাম দেওয়া হচ্ছে যে বিপ্রপদ। এইভাবে তো এই যে মেন কাহিনী, যে সতীশ ঘোষ ওই ওনার বাল্যবন্ধু, পাশাপাশি রেল লাইনে রাজা মিয়া নামে একজন ছিলেন, যেটা এই কবি উপন্যাসে আছে, সেটা আসলে তার আসল নামই রাজা মিয়া। আর একজন একটা মেয়ে ছিল, যে হচ্ছে ওই দুধ বিক্রি করতো, যার কাছ থেকেই এই সতীশ ঘোষ বা নিতাই চরণ দুধ নিতেন। তো সে সবসময় ভয়ে থাকতো তার ঠাকুরজিকে নিয়ে। হ্যাঁ, যেই ঠাকুরজি চলে আসলো, এই ঠাকুরজি দেখে ফেললো, তাড়াতাড়ি এই দুধটা নিয়ে টাকাটা দিয়ে দেন, এই টাইপের আর কি। তো এই ঠাকুরজিকে নিয়ে এত বেশি সে ভয় থাকতো, এই জন্যই পরবর্তীতে ওই মেয়েটার নামই আসলে দেওয়া হয়ে গেল ঠাকুরজি। তো এই চরিত্রটা বাস্তব। তো এই যে বাস্তব চরিত্রগুলো, কিন্তু শুধু বাস্তবতা দিয়ে তো আসলে এই উপন্যাসটা হয় না। তখন উনি এখানে যোগ করলেন কি, ঝুমুর দল। কিন্তু এই ঝুমুর দলটাও কিন্তু আবার অবাস্তব না। এই তারাশঙ্কর কী করতেন, যে তখন কলেরিয়ার প্রকোপ ছিল, উনি হচ্ছে এই ওষুধগুলো নিয়ে মানুষদেরকে সেবা করতেন, কলেরিয়ার ওষুধ দিতেন, কখনো অ্যান্টিবায়োটিক, মানে আগে থেকেই প্রিকশন নিতেন। তো এইভাবে হঠাৎ করে দেখেন যে উনি ওই ওনার যে রেল স্টেশনের কথা বলছে, ওখানে একটা ঝুমুর দল আসলো। ঝুমুর দলটা কেমন, যে বিভিন্ন এরা ভ্রাম্যমান, বিভিন্ন জায়গায় ঝুমুর গান গায়, এবং এই গানের আড়ালে অন্য ধরনের একটা দেহ ব্যবসা চলে। তো হঠাৎ করে দেখলেন যে ওই একটা দল এসে স্টেশনের পাশে আশ্রয় নিল, এবং সেখানে একটা মেয়ে, ওই দলের যে মেন ক্যারেক্টার, যার নাম বসন্ত, তার মানে এই চরিত্রটাও আসল বাস্তব চরিত্র। ওনার কলেরা হলো, এবং এখানে মাসির যে গল্প বলা হচ্ছে, সে মাসি দূরে বসেছিল, সেও আসল চরিত্র। এবং এই বসন্তের একটা প্রেমিকা ছিল, সেও আসল চরিত্র, যদিও উপন্যাসে নিতাই চরণকে তার প্রেমিকা বলা হচ্ছে। তো এই কলেরার ওষুধ নিয়ে সে তখন খারাপ অবস্থা দেখে কবি এই তারাশঙ্কর সেখানে গেলেন এবং তাদেরকে উপকার করলেন। তো তখন ওই বসন্ত ক্যারেক্টারটা ওই ঝুমুর দল থেকে নেওয়া হলো, এবং ঝুমুর দলটাও এই উপন্যাসে এভাবে ইনক্লুড করা হলো, যেখানে নিতাই চরণ পরবর্তী তাদের সাথে গেল। তো এই হচ্ছে এই উপন্যাসের যে প্রেক্ষাপট, রচনার
মানে পিছনের যে গল্প, এই বাস্তবতাগুলো নিয়ে 4টা ক্যারেক্টার, পাশাপাশি ঝুমুর দল, বসন্ত, তার যে প্রেমিকা, মাসি, এই সবই বাস্তব কাহিনী। এইগুলো নিয়েই এই উপন্যাসটা রচনা করা হলো। তাহলে এই উপন্যাসে বাস্তবসম্মত কথা, বাট এখানে কি বলা হলো তার আগে বলি, এখানে কিছু কিছু জায়গা আমার একটু ভালো লাগছে। যেমন প্রথম কথায় যে নিতাইচরণ একদিন চলে যাচ্ছে, ওর সাথে একটা লোকের খুব ধাক্কা লাগলো। তো ধাক্কা লাগার পরে দোষটা কিন্তু নিতাইচরণের না, একদমই না, ওই লোকটার দোষ। কিন্তু আমরা হলে তো রেগে যেতাম, ইয়ে করতাম। তো শিক্ষণীয় বিষয় কি, যে নিতাই কী করলো, প্রথমে তাকে দুঃখিত বলে যে আমি আসলে দেখতে পাইনি। তখন ওই লোকটা আরেকটা হুমকি দিল, হ্যাঁ দেখতে পাও না কী জন্য। তখন যখন ওই লোকটা একটু থামলো, তখন সে বললো যে আসলে আমি তো দুঃখিত, কিন্তু ভুলটা কিন্তু আমার আবার একারই না। তখন ওই লোকটা আরেকটু থামলো। এবার লোকটা যখন হালকা হলো, শেষ পর্যন্ত এমনভাবে নিতাই প্রমাণ করে দিল যে ভুলটা আসলে আপনারই ছিল, আমার না, দেখে চলতে হবে। এই একটা গল্প। নিতাই খুব ছোট একটা, ওই যে বললাম নিচু ইয়েতে জন্মগ্রহণ করছে, কিন্তু সে তার বাপদাদার পেশাতে যায়নি, চুরি ডাকাতিতে না গিয়ে সে কী করলো, কবি গান তার ভালো লাগতো, যেখানে কবি গান হতো সে সেখানে যেত এবং দুয়ারকির কাজ করতে, এইভাবে সে ইয়ে করলো। কিন্তু লেখাপড়া তো জানতে হবে। তখন সে নাইট ক্লাসে ভর্তি হলো এবং নাইট স্কুল থেকে সে নিজেকে লেখাপড়ার দিকে মনোনিবেশ করে, এবং যখন লেখাপড়াটা শিখে ফেললো, তখন সে দূর দূরান্ত থেকে, কলকাতা থেকে, বিভিন্ন জায়গা থেকে ডাকে বই নিয়ে বই কিনে কিনে বই পড়তো। এবং এই বইয়ে রাখাগুলো জিনিসগুলোকে সে বলতো তার দপ্তর। তো এইভাবে প্রথম দিকে তার গান কেউ যখন শুনতে চাইতো না, তখন সে আমবাগানকে গান শোনাতো, যেটা সতীশ ঘোষও করেছেন। তো এবং সে ওই যে রাজা মিয়ার সাথে থাকতো, স্টেশনে থাকতো, এই গল্পগুলো ওখান থেকে তুলে আনছে। তো এই হচ্ছে তার প্রথম জীবনের গল্প। এবং সেই সময় সে ঠাকুরজির প্রেমে পড়ে। ঠাকুরজি যখন প্রেমে পড়ে, তখন ঠাকুরজি বিবাহিত। তো বিবাহিত থাকার ফলে তার বাড়িতে জানাজানি হয়ে যায়। তখন সে কী করে, ঠিক ওই মুহূর্তেই ঝুমুর দল চলে আসে, বসন্ত সাথে তার পরিচয় হয়। তখন ওই দল একজন কবি আর লাগবে। তো সে মাসি তাকে যেতে বলে, কিন্তু সে যেতে রাজি হয় না। কিন্তু যখন ঠাকুরজি এদিক প্রকাশ করে ফেলে যে সে তাকে পছন্দ করে, তার সংসার ভেঙে যাবে, তখন সে ঠাকুরজির সংসার আসলে রক্ষা করার জন্য তখন সে ঝুমুর দলের সাথে চলে যায়। এবং সেখানে গিয়ে সে বসন্তের প্রেমে পড়ে, বসন্তের সাথে। এবং সেখানে একটা পর্যায়ে বসন্তের সাথে গিট বাঁধে, এবং সেখানে খুব কষ্টের কথা, সেখানে বলে যে গিট যে বাঁধা হলো, কিন্তু যার গিটটা আগে খুলবে বা যে কোনো একজন মারা গেলে এই গিট আমাদের খুলবে, মানে জীবনে এই গিটটা খুলবে না। এভাবে তারা ওখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। একটা পর্যায়ে এই বসন্তের কলেরা হয়, সে মারা যায়। তো যখন সে অসুস্থ থাকে, তখন এই নিতাই তাকে অনেক সেবা শুশ্রূষা করে। মারা যাওয়ার পরে চরম বাস্তবতা, তার গহনাগাটি খুলে নেওয়া হয়, সব কিছু ওই মাসি খুলে নেয়, তার রুম চেঞ্জ করে দেয়। ওখান থেকে নিতাই এগুলো সহ্য করতে না পারে, যে যার জন্য দলটা টিকেছিল, মৃত্যুর পর দুপুরে মারা গেল, সন্ধ্যার মধ্যে রুম ভাগাভাগি হয়ে গেল, তার গায়ের গয়নাপাটি খুলে নেওয়া হলো, তার যে পোশাক পরিচ্ছদ ছিল সব কিছু বিক্রি করে দেওয়া হলো। তো এই চরম বাস্তবতা সে মানতে পারে নাই। তখন সেখান থেকে চলে গেল সে কাশিতে। তো কাশিতে যাওয়ার পরেও, কাশিতে যখন গেল, সেখানে গিয়ে আর এক ঝামেলা হলো। ও তো আসলে টুকটাক বাংলা বলতে পারে। সে প্রথমে ভাবছিল ওখানে গিয়ে কাশিতে মন্দিরে মন্দিরে ঘুরবে, গান গাবে, কিন্তু বাংলা গান তো আসলে কেউ বোঝে না, শুনতে চায় না, সবাই হিন্দি শুনতে চায়। এবং ওর ভাষাও কেউ বোঝে না, ও কারো ভাষা বুঝতে পারে না। তো সেখানে গিয়ে বাঙালি একজন মায়ের সাথে পরিচয় হলো। সে তাকে বুদ্ধি দিল যে তুমি আসলে এভাবে টিকতে পারবে না, তুমি তোমার দেশে ফিরে যাও। তো এই মায়ের ভাষ্য মতে সে আবার দেশে ফিরে আসে। দেশে ফিরে এসে দেখে যে তখন ওই স্টেশনে যখন নামে, তখন সবাই তাকে খুব সমাদর করে, ভালোবাসে। কিন্তু ওই যে বিপ্রপদ, যে সে হচ্ছে ততদিন মারা যায়, এবং তার জন্য সে খুব কান্নাকাটি করে। এরপর রাজার মিয়ার কাছে গিয়ে সে জিজ্ঞাসা করে ঠাকুরজি কোথায়, বলে যে তুমি চলে যাওয়ার পর ঠাকুরজি খুব পাগলামো শুরু করছিল এবং সে একসময় সে মারা গেছে। তো এই কষ্টটাও সে নিতে পারেন। তখন তার বারবার এই একই কথা মনে হয়। বসন্ত যখন মারা যাচ্ছিল, বা তার যখন রোগ হয় কঠিন, তখন সে বলতো জীবন এত ছোটো কেন। এই ঠাকুরজি মারা গেল, তার মনে হলো জীবন এত ছোটো কেন। মানে একটা পর্যায়ে আমার শুরু থেকে আমার দেখে মনে হচ্ছে নিতাইচরণ সে খুব ভালোবাসার, মানে ভাগ্য তার। কারণ যখন সে শুরুর দিকে ছিল, এই রাজা মিয়া তাকে খুব পছন্দ করতো, ঠাকুরজি তাকে ভালোবাসলো, ঝুমুরদোলায় গেল, সেখানে বসন্ত তাকে ভালোবাসলো, কাশিতে গেলে মাসির সাথে পরিচিত হলো, মাসি তাকে ভালোবাসলো। কিন্তু এই ভালোবাসার জন্য তার যে পরিমাণ সময় দরকার ছিল জীবনে, সেই সময়টুকু সেও পেল না, বা তার ভালোবাসার মানুষগুলো তার সাথে যারা জড়িত তারা আসলে বেঁচে থাকলো না। তো এই জন্য এই পুরা গল্পটাই মানে একটা কথায় বারবার তুলে আনা হয়েছে যে মানে জীবন এত ছোট কেন। তো এই হচ্ছে এই বইয়ের মানে এই নিতাইচরণকে নিয়ে তার প্রেম, ভালোবাসা, তার ভিতরের মান অভিমান সব কিছু নিয়ে এই গল্পটা আবর্তিত হয়েছে। এবং চমৎকার একটি গল্প, খুব সহজ সরল ভাষায় লেখা, এবং ওই যে বললাম বাস্তবতার সাথে জড়িত, বাস্তব চরিত্রকে কেন্দ্র করে কিছু রূপকের আশ্রয়ে চমৎকার একটি বই। সময় যদি থাকে পড়ে দেখবেন, মাত্র 180 পাতার একটি বই, আশা করি ভালো লাগবে।